মনোযোগ সহকারে শুনতে হবে। আলোক সমানতা কিন্তু একেবারে একটা নতুন টপিক, এটা যদি না বোঝো তাহলে পড়ে লাভ নেই, বুঝতে হবে তারপরে পড়তে হবে। আমরা এর আগে যে সমানতা পড়েছি সেটা হলো গাঠনিক সমানতা। শুধুমাত্র গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, সেই সমানুগুলোকে আমরা গাঠনিক সমানু বলি। গাঠনিক সমানতা বেসিক্যালি তিন প্রকার: চেন সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা। এর সাথে আরো দুই প্রকার অ্যাড করেছিলাম। অবস্থান সমানতার একটি বিশেষ রূপ টটোমারিজম, আর কার্যকারীমূলক সমানতার আরেকটি বিশেষ রূপ সেটা হলো টটোমারিজম। তাহলে অবস্থান সমানতার বিশেষ রূপ হলো মেটামারিজম, আর কার্যকারীমূলক সমানতার একটা বিশেষ রূপ ছিল টটোমারিজম। তাহলে গাঠনিক সমানতা 5 ধরনের আলোচনা করেছি। এবার হলো স্টেরিও সমানতা, অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে যে সকল যৌগে কার্বন কার্বন অক্ষ বরাবর এরকম ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ হয় ডাবল বন্ড বিশিষ্ট যৌগ, অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন, অথবা চাক্রিক যৌগ, প্রতিস্থাপিত চাক্রিক যৌগ সমূহ, এদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে দুটি ভিন্ন কনফিগারেশন হয়। একটা হলো সিস কনফিগারেশন, আর একটা হলো ট্রান্স কনফিগারেশন, অর্থাৎ সিস ট্রান্স সমাণু। এটা জ্যামিতিক সমানুতা। তাহলে এই পর্যন্ত আমাদের হয়েছে, কারো সমস্যা নেই? কে বলল জ্যামিতিক সমানতা স্যার হয়নি এখনো? ঐন্দ্রিলা বলছে গতদিন হয়েছে। আর কে বলল হয়নি? রাজ অধিকারী। আমি একটু ক্লাসে ফিরে যাই, দেখে আসি পিছনে, দেখি হয়েছে কিনা। কনফিউজ হয়ে যাচ্ছি তো, তোমরা এক একজন এক এক রকম বললে তো ঝামেলা। দেখে আসি যে আমি জৈব রসায়নের 6ষ্ঠ ক্লাস সেখানে কি পড়িয়েছিলাম। হয়েছে জ্যামিতিক সমানতা। একটু বাদ আছে তো। ক্লাসে যেটা দেখলাম ঐন্দ্রিলা, পূর্বের ক্লাসে জ্যামিতিক সমানতা কাকে বলে, শর্ত কি, এগুলো হয়েছে, কিন্তু সিস সমাণু থেকে ট্রান্স সমাণু অধিক স্থিতিশীলের ব্যাখ্যাটা হয়নি। সেই ব্যাখ্যাটা দেব উদাহরণ সহ, একটা নির্দিষ্ট উদাহরণ সহ। আমরা বলেছিলাম যে সিস সমাণু একই ধরনের গ্রুপ একই দিকে থাকে, পরস্পর বিকর্ষণ করে বেশি, কম স্থিতিশীল। কিন্তু ট্রান্স সমাণু হলে একই ধরনের গ্রুপ কোনাকুনি থাকে, ট্রান্স অবস্থানে, এটা অধিক স্থিতিশীল। তার প্রমাণ দেখাবো একটা। এই কথা বলো না। দেখো, যৌগটা আসলে এটা খেয়াল করো একটু। এই যে এই যৌগটা
ত্রিমাত্রিক বিন্যাস না দেখিয়ে শুধু তার সংকেত লিখছি, দেখো গাঠনিক সংকেত। এই যে এই যৌগটি হলো 1 2 3 4, যৌগটি হলো 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড, 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং কার্বনের এই যোজনীতে হাইড্রোজেন এবং কার্বক্সিলিক ভিন্ন গ্রুপ, এ নট ইকুয়াল টু বি, তাহলে এর এই যে কনফিগারেশন আঁকলাম, একই দিকে কার্বক্সিলিক মূলক, একই দিকে হাইড্রোজেন পরমাণু, এটা হলো সিস সমাণু। এটা নাম্বারিং করলে 1 2 3 4, এটা হলো সিস 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। সিস 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। কার্বক্সিলিক মূলক যদি ভিন্ন দিকে থাকে, দেখো এটা হলো ট্রান্স 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। মূল যৌগ কিন্তু এটা এটা অ্যালকিন ডাইওয়িক অ্যাসিড আর কি, 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। যেহেতু কার্বন কার্বন অক্ষ বরাবর এই যে ডাবল বন্ড থাকায় ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, তো এটা ফিক্সড কাঠামো যার ত্রিমাত্রিক বিন্যাস, একই দিকে কার্বক্সিলিক মূলক, কোনাকুনি কার্বক্সিলিক মূলক। এটা 1 2 3 4, এর নাম হলো ট্রান্স 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড। সিস সমাণু ট্রান্স সমাণুর থেকে কম স্থিতিশীল, কারণ দুটো সক্রিয় গ্রুপ একই দিকে আছে, এদের মধ্যে বিকর্ষণ বেশি হয়, এরা কাছাকাছি থাকা, এরা রিয়াকশনও করতে পারে। তো এখানে দেখো বিপরীত দিকে কোনাকুনি, দেখো তার প্রমাণ। ও এর একটা বাণিজ্যিক নাম আছে ম্যালোইক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, আর এর নাম হলো ফিউমারিক অ্যাসিড। বা এই যে শুধু নাম হলো 2-বিউটিন ডাইওয়িক অ্যাসিড, এটা শুধু তার আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত কিন্তু সেই একই, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক। এই কার্বনের এক যোজনীতে হাইড্রোজেন, এক যোজনীতে কার্বক্সিলিক, এই কার্বনের এক যোজনীতে হাইড্রোজেন, এক যোজনীতে কার্বক্সিলিক। গঠনের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দেখো ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ করেছি 2 নম্বর কার্বনে। তাতে কি হয়েছে, এই কনফিগারেশনে একই দিকে COOH মূলক ছিল, কিন্তু এই কনফিগারেশনে কোনাকুনি হয়েছে বিপরীত দিকে। এইবার দেখো যে এই যে
ম্যালোইক অ্যাসিড অর্থাৎ সিস সমাণুটি তার গঠন দেখো COOH COOH এই যে COOH মূলকটার গঠন লিখেছি COOH এই সিস পরমাণুটিকে একটু হিট দিলেই এইখান থেকে হাইড্রোজেন আর এইখান থেকে হাইড্রোক্সিল এই যে COOH OH এই OH থেকে H আর এই পাশের কার্বক্সিলিক মূলকের পুরো OH মূলক মিলে পানি হয় আর যৌগটি আর ওই যৌগ থাকে না, একটা নতুন চাকরিক যৌগ কিন্তু গঠন করে। প্লাস এক অণু পানি। তাহলে এই সিস যৌগটিতে দুটো সক্রিয় কার্যকারী মূলক, সবথেকে বেশি সক্রিয় কার্যকারী মূলক কার্বক্সিলিক, সিস কাঠামোর কারণে এসে কিন্তু অন্য যৌগে রূপান্তরিত হলো, তাহলে কম স্থিতিশীল। এটার ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। COOH ওই COOH এর সাথে কখনোই মিলিত হতে পারবে না। এখানে যেমন হয়েছে, তাপ দিলেই পানি অপসারিত হয়েছে। এইটা যদি ম্যালোইক অ্যাসিড হয়, এটা হলো ম্যালোইক অ্যানহাইড্রাইড। কি হলো, কারো কি কোনো সমস্যা? দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে? ভিডিও এবং অডিও ঠিক আছে? সিস সমাণু, সিস কনফিগারেশন কম স্থিতিশীল, ট্রান্স কনফিগারেশন অধিক স্থিতিশীল, তার একটা প্রমাণ কিন্তু যে ম্যালোইক অ্যাসিডকে তাপ দিলে অন্য যৌগে রূপান্তরিত হয় ম্যালোইক অ্যানহাইড্রাইডে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? বলো আমাকে, এটা বুঝেছো? যেটা দেখালাম এটা কি বুঝেছো? সবাই কি এই টপিকটি বুঝেছো? জ্যামিতিক সমানুতার সিস সমাণু থেকে ট্রান্স সমাণু অধিক স্থিতিশীল, তার একটা প্রমাণ।
বুঝলে আমি সামনে যাব, জ্যামিতিক সমানতা শেষ, আলোক সমানতায় যাব। কুইক আমাকে জানাও, লিখে জানাও। বুঝেছি স্যার, বুঝেছি স্যার, ওকে, বুঝেছি স্যার, জি স্যার, থ্যাংক ইউ, নো প্রবলেম, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে আমরা দুই ধরনের সমানতা আলোচনা করেছি। এক হলো গাঠনিক সমানতা, আগে বললাম ক্লাসের শুরুতে, আর জ্যামিতিক সমানতা। গাঠনিক সমানতা হলো শুধুমাত্র গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। আর জ্যামিতিক সমানতা হলো ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, যে সকল যৌগে কার্বন কার্বন অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব নয়, অর্থাৎ মুক্ত আবর্তন সম্ভব নয়, অক্ষ বরাবর ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, সেটা এরকম দ্বিবন্ধনযুক্ত অথবা চাক্রিক যৌগের ক্ষেত্রে। কিন্তু এখন যেটা আলোচনা করব সেটা হলো আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত রাসায়নিক ধর্ম সব এক ও অভিন্ন, শুধুমাত্র একবর্ণী এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ দেখায়। আবার বলি, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস, ভৌত রাসায়নিক ধর্ম সব এক ও অভিন্ন, শুধুমাত্র একবর্ণী এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। তাহলে আমাকে বুঝতে হবে একবর্ণী আলো কি, এক সমতলীয় আলো কি, আর ওই একবর্ণী এক সমতলীয় আলোর প্রতি আচরণটা কি, সেটা আগে বুঝে আসি, তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার হবে। একবর্ণী আলো, সহজ কথা, আমরা যে লাইট জ্বালাই এটা 7টা বর্ণের আলোর মিক্সার। আমরা সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে দেখতে পাই, এটা 7টা বর্ণের মিক্সার। প্রিজমের মধ্যে যে চালনা করলে প্রিজমের পিছনে 7টা বর্ণ আলাদা পাওয়া যায়। তাহলে সাধারণ প্রিজমের কাজ হলো সব বর্ণের মিক্সার আলোকে সে পৃথক করে দেয়, বে, নি, আ, স, হ, ক, লা, অর্থাৎ বেগুনি থেকে লাল পর্যন্ত 7টা বর্ণ। কিন্তু যদি কোনো উৎস থেকে একটি নির্দিষ্ট বর্ণের আলো নির্গত হয়, হয় শুধু লাল অথবা শুধু নীল অথবা শুধু হলুদ, যে কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, বর্ণ ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট হলে তার কালার নির্দিষ্ট, যেটার আর এক নাম হলো লেজার রশ্মি, যেটার আর এক নাম হলো কি, লেজার রশ্মি। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, মানে তুমি বাজার থেকে একটি টর্চ লাইট কিনলে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেখান থেকে নির্গত হচ্ছে। দেখো তাহলে একটি একবর্ণী আলোর উৎস, এখান থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হচ্ছে। এই আলোটার ফোকাস ঠিক এরকম দেখা গেল।
এই যে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, তুমি একটা টর্চ ফোকাস করলে যে কোনো একটা ওয়ালে গিয়ে একটা ফোকাসটা পড়লো, ওয়ালের সমস্ত জায়গা আলোকিত করে। লাল বর্ণের আলো মনে করো, তরঙ্গ দৈর্ঘ্য 647 ন্যানোমিটার। তো ফোকাসটা ওয়ালে যেয়ে পড়লো। এই যে যখন শূন্য মাধ্যম দিয়ে আলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শূন্য মাধ্যমে কয়টি তল আছে? 3টি, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। শূন্য মাধ্যমে অক্ষ কয়টি? 3টি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এই 3টে অক্ষের 3টে তল আছে, এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, জেড এক্স তল। শূন্য মাধ্যম দিয়ে যখন আলো সামনের দিকে এগিয়ে যাবে, এই আলো সব তল সমবর্তিত আলো, অর্থাৎ সব তল দিয়ে স্পন্দিত হতে হতে সামনের দিকে এগিয়ে যাবে। লাইট থেকে কেউ বেরিও না, বুঝতে হবে কিন্তু। আমি দরকার হলে রিপিট করব, কিন্তু বুঝতে হবে। তাহলে কোনো আলোর উৎস থেকে একবর্ণী আলো শূন্য মাধ্যম দিয়ে তরঙ্গ আকারে প্রবাহিত হয়। তো যখন এই শূন্য মাধ্যম দিয়ে আলো সামনের দিকে প্রবাহিত হয়, সব তলে স্পন্দিত হতে হতে যায়, যেটাকে আমরা বলি সব তল সমবর্তিত আলো। একতলীয় না, সব তল সমবর্তিত। এইবার এই ফোকাসের সামনে যদি আমরা নিকল প্রিজম রাখি, নিকল প্রিজম, নিকেল না, নিকল। সাধারণ প্রিজমের কাজ হলো সব বর্ণের আলোকে মিক্সার আলোকে বর্ণ অনুসারে আলাদা করা। মিক্সার আলো, সব বর্ণের আলো সব তল দিয়ে যাচ্ছিল, সাধারণ প্রিজমের থেকে বের হয়েও কিন্তু সব তল দিয়েই সে স্পন্দিত হতে হতে যাবে। কিন্তু নিকল প্রিজমের কাজ হলো এক তল দিয়ে আলোকে বের করে দেওয়া, অর্থাৎ এই যে সব তলের স্পন্দিত আলো তাকে এক তল দিয়ে পাঞ্চ করে দেওয়া। এখানে দেখা যাবে তখন এইরকম একটা দাগ, শুধু আমি আলাদা করে এঁকে দেখাই। দেখো, 3 তলের আলো আলাদা করে এঁকে দেখাই। দেখো, এটা যদি এক্স ওয়াই তল হয়, এটা ওয়াই জেড তল, এটা জেড এক্স তল। কলম দিলে বুঝবে। এই যে মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই তলটা হলো এক্স ওয়াই তল। তাহলে মনে করো এটা এক্স ওয়াই তল। আর এটা যদি জেড অক্ষ হয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে যখনই আমি এক্সটাকে সরাই নিলাম এটা, তাহলে এটা হলো ওয়াই জেড তল। যখনই আমি জেডটাকে, এই যে ওয়াইটাকে সরাই নিলাম, এটা হলো জেড এক্স তল। 3টে তল আলাদা করে দেখিয়েছি। আর এই 3টে তল দিয়েই যদি আলো স্পন্দিত হতে হতে সামনের দিকে যায়, তখন আসলে এরকম ফোকাস সব জায়গাটা আলোকিত করে। ক্রিকেট স্ট্যাম্প,
ক্রিকেট স্ট্যাম্প 0 ডিগ্রি থেকে দেখলে একটা দেখা যায়, এই যে একটা দেখা যায়, এই পিছনেরটা দেখা যায় না, একটা দেখা যায়, এই দেখো এইটা দেখা যায় না তখন। এই ক্রিকেট স্ট্যাম্প 0 ডিগ্রি থেকে দেখলে একটা দেখা যায়, তো এই যে এই এক তল দিয়ে যাচ্ছে, এটা একটা দাগ এই পাশ থেকে তাকালে দেখা যাবে, এই পাশ থেকে তাকালে একটা দাগ দেখা যাবে। তাহলে এটা হলো কি, একবর্ণী এক সমতলীয় আলো বা একবর্ণী এক তলীয় আলো। এইটা মানে একটা তল দিয়ে যাচ্ছে, যখন এই যাচ্ছিল 3টে তল দিয়ে, একে এক তল দিয়ে বের করে দিয়েছে, এক তলীয় আলো। এটা একবর্ণী আলোর উৎস, এটা নিকল প্রিজম, এখানে দেখা যাচ্ছে একতলীয় আলো একবর্ণী। এইবার এইখানে জৈব যৌগের দ্রবণ রাখবে স্বচ্ছ কাঁচের পাত্রে, এইখান থেকে তাকালে এটা এরকমই দেখা যাবে দাগটা। এই যে স্বচ্ছ কাঁচের পাত্রে জৈব যৌগের দ্রবণ রেখেছি, রেখে এই পাশ থেকে তাকিয়ে দেখলাম দাগটা এরকম দেখা যাচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা পরে এসে এই পাশ থেকে তাকিয়ে যদি দেখো এই আলোর তলে এরকমই দেখা যাচ্ছে, তাহলে এই যৌগটির একবর্ণী এক সমতলীয় আলোর তলের প্রতি কোনো অ্যাক্টিভিটি নেই। তার মানে এই আলোর প্রতি কোনো সক্রিয়তা নেই, আলোর তল যেমন ছিল 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এসেও দেখলে তেমনই আছে। একবর্ণী এক সমতলীয় আলো এই স্বচ্ছ দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে প্রতিসরিত হয়ে এখান থেকে তাকায় দেখলে এরকম দাগটা দেখা যাচ্ছে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে এসেও দেখলে এরকমই দেখা যাচ্ছে। তাহলে এই যৌগটি একবর্ণী এক সমতলীয় আলোর তলের প্রতি কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু তুমি যদি 1.5 ঘন্টা পরে এসে দেখো এই দাগটা দেখা যাচ্ছে না, অর্থাৎ তুমি এই দিক থেকে এরকম তাকিয়ে দেখলে দাগটা আর দেখা যাচ্ছে না, এই দাগটা আর দেখা যাচ্ছে না। এটা একটা যন্ত্র, আলোর উৎস নিকল প্রিজম, একবর্ণী এক সমতলীয় আলো, এটা হচ্ছে একবর্ণী সবতলীয় আলো, এটা হলো একবর্ণী সবতলীয় আলো, আর এটা হলো একবর্ণী একতলীয় আলো। এই জৈব যৌগের দ্রবণ এখান থেকে তাকিয়ে দেখছো বিমটা দেখা যাচ্ছে, 1.5 বা 2 ঘন্টা পরে এসে দেখলে তাও দেখা যাচ্ছে। তাহলে এই যৌগটির আলোর তলের প্রতি কোনো অ্যাক্টিভিটি নেই, একতলীয় আলোর প্রতি কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু যদি তাকিয়ে দেখো এই দাগটা দেখা যাচ্ছে না, লাইট জ্বলছে, একবর্ণী আলো আছে, বিম যৌগের পরে কাঁচের নলের পরে, আর সেটা দেখা যাচ্ছে না। এইখানটা একটা অ্যানালাইজার আছে, অ্যানালাইজারটাকে ডাইনে বা বামে ঘুরিয়ে দেখা যাবে যে আলোর তলটা কোথায় গেল। যেমন আমরা বাইনোকুলারে দূরের জিনিস দেখি অ্যাডজাস্ট করে, এইখানে একটা অ্যানালাইজার আছে, সেই অ্যানালাইজারটা তুমি ডাইনে ঘোরাতে থাকলে, ডাইনে ঘোরানোর পরে দেখলে যে ওই এই যে সেই দাগটা আবার দেখা গেল, তার মানে ছিল এই বরাবর ঘুরিয়ে এইদিকে দিয়েছে, এই যৌগটি আলফা কোণে ঘুরিয়ে দিয়েছে, আলফা কোণে। যে সকল যৌগ একবর্ণী এক সমতলীয় আলোর তলকে ডাইনে অথবা বামে ঘুরাতে পারে তারাই হলো আলোক সক্রিয় যৌগ। যে সকল যৌগ একবর্ণী এক সমতলীয় আলোর তলকে ডাইনে অথবা বামে ঘুরাতে পারে তারাই হলো আলোক সক্রিয় যৌগ। তাহলে কারা আলোক সক্রিয় যৌগ? জ্যামিতিক সমানতার যেমন শর্ত ছিল, তাহলে আলোক সমানতার শর্ত কি? যে সকল যৌগে কার্বন পরমাণুর
চার যোজনীতে চারটে ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকে, চারটে ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকে। এই যে দেখো, এই কার্বনের চার যোজনীতে চারটে ভিন্ন গ্রুপ আছে। আরে ধর, এদের কি নিষেধ করা সত্ত্বেও অনলাইনে যখন থাকি তখন এরা এই কাজ করে কেন? মেজাজ খারাপ হয়ে যায়। অপ্রতিসম কার্বন বলা হয় একে। কোন কার্বনের চার যোজনীতে যদি চারটে ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকে, তাহলে সেই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন। আর এই যৌগটাকে বলা হয় অপ্রতিসম যৌগ। এই কার্বনের আর একটা নাম হলো কাইরাল কার্বন। কাইরাল কার্বন, তাহলে কাইরাল কার্বন কাকে বলে? কোন কার্বনের চার যোজনীতে যদি চারটি ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকে, তাহলে ওই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। আর এই যৌগটাকে বলা হয় কি? কাইরাল যৌগ বা অপ্রতিসম যৌগ। তাহলে এই অপ্রতিসম কার্বন থাকতে হবে, এক নম্বর শর্ত। আলোক সক্রিয় সমাণু হতে গেলে, অর্থাৎ এক বর্ণী এক সমতলীয় আলোর তলকে ঘোরাতে গেলে, ডাইনে বা বামে যেদিকেই ঘোরাতে পারুক না কেন, কারা পারবে? যাদের অপ্রতিসম কার্বন আছে শুধু তারাই। তাহলে এই যে অপ্রতিসম কার্বন বিশিষ্ট একটা যৌগ, এই যৌগের এই যে আমি কনফিগারেশন ত্রিমাত্রিক বিন্যাস দেখিয়েছি, COOH মূলক সব থেকে উপরে, অর্থাৎ এটা সব থেকে বেশি সক্রিয় মূলক। সব থেকে কম সক্রিয় মূলক হলো অ্যালকাইল, সেটা নিচেই। বামে হাইড্রোজেন, ডাইনে হাইড্রোক্সিল বা নেগেটিভ গ্রুপ। এইরকম ত্রিমাত্রিক কাঠামো এটা বিজ্ঞানী ইমেল ফিশার এই সিস্টেমটা বের করেছেন। এই জন্য একে আমরা বলি ফিশার প্রক্ষেপ চিত্র। এই ত্রিমাত্রিক যে কাঠামো এটাকে বলা হয় ফিশার প্রক্ষেপ চিত্র। বিজ্ঞানী ফিশার যে নিয়মটা উপস্থাপন করেছেন সেটা হলো সব থেকে সক্রিয় গ্রুপ উপরে, সব থেকে নিষ্ক্রিয় গ্রুপ নিচেই, বামে হাইড্রোজেন, ডাইনে নেগেটিভ গ্রুপ। এইবার এই যৌগটি ফিশার প্রক্ষেপ চিত্রের সামনে আমরা দর্পণ রাখলাম, সমতল দর্পণ। এই দর্পণের মাঝে আয়নার মধ্যে দেখা যাবে একটি বিপরীত প্রতিবিম্ব। তোমার হাত, বাম হাত আয়নার সামনে রাখবে, আয়নার মধ্যে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেই প্রতিবিম্ব এই হাতের উপরে স্থাপন হয় না, এই হাতের সাথে মিলে এই হাতের উপরে স্থাপন করা যায় ওই প্রতিবিম্ব। কারণ তোমার হাত পাঁচটা আঙ্গুল পাঁচ ধরনের, কারোর সাথে কারো মিল নেই, তো অপ্রতিসম কনফিগারেশন। এই অপ্রতিসম কোন জিনিসের বিপরীত যে প্রতিবিম্বটা হয় সমতল দর্পণের মধ্যে, সেই প্রতিবিম্বটা এর উপরে স্থাপন করা যায় না। দেখো, এইটাকে এর উপরে স্থাপন করা যাবে না, এই সমানুটাকে এর উপরেও স্থাপন করা যাবে না।
তার মানে অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগটি অপ্রতিসম, কোনো অংশের সাথে কোনো অংশের মিল নেই। অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগ যার দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর অউপস্থাপনীয় যদি হয়, তাহলে এই সমানুটি আলোক তলকে যদি ডান দিকে ঘুরাই, এই দর্পণ প্রতিবিম্বের সমানুটি আলোক তলকে বাম দিকে ঘুরাবে সমান কৌণিক পরিমাণে। পরীক্ষা করে দেখা গেছে এই যৌগটি আলোক তলকে 2.24 ডিগ্রি ঘোরাই প্লাস, একে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস চিহ্ন দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ 2.24 ডিগ্রি, এটাকে আমরা বলি ডেক্সটো রোটেটরি ডি সমানু, আর এটাকে বলি লেভো রোটেটরি এল মাইনাস। ডি প্লাস ছোট ডি প্লাস দ্বারা প্রকাশ করা হয়, এটা ছোট এল মাইনাস দ্বারা। কোন অপ্রতিসম কার্বন বিশিষ্ট সমাণু আলোর তলকে ডাইনে ঘুরাবে না বামে ঘুরাবে এটা যৌগ দেখে বোঝা যাবে না, এটা পরীক্ষিত জিনিস, এই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করতে হবে। পরীক্ষা না করে বলা যাবে না। যেমন এই সমানুটি আলোক তলকে বামেও ঘোরাতে পারে, পরীক্ষা করে দেখা গেছে এই ল্যাকটিক অ্যাসিডের এই সমানুটি আলোক তলকে ডান দিকে ঘোরাই, এই সমানুটি তো এরই দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস, ভৌত রাসায়নিক ধর্ম সব এক। শুধুমাত্র এই সমানুটি আলোক তলকে ডান দিকে ঘুরাই আর এই সমানুটি আলোক তলকে বাম দিকে ঘুরাই। কোন আলোর তল? এক বর্ণী এক সমতলীয় আলোর তলকে এই সমানুটি যেদিকে ঘুরাই এই সমানুটি তার বিপরীত দিকে সমান কৌণিক পরিমাণে ঘুরাই। এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার, এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। তাহলে এনানসিওমার কি? অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগের অর্থাৎ অপ্রতিসম যৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের উপর অউপস্থাপনীয় হলে তারা পরস্পর আলোক সক্রিয় হয়। এই সমানুটি আলোক তলকে যেদিকে ঘুরাবে দর্পণ প্রতিবিম্বের সমানুটি আলোক তলকে তার বিপরীত দিকে সমান কৌণিক পরিমাণে ঘোরাবে। যাদের আণবিক সংকেত, গাঠনিক সংকেত, ভৌত রাসায়নিক ধর্ম সব এক ও অভিন্ন, শুধুমাত্র একবর্ণী এক সমতলীয় আলোক তলকে ভিন্ন দিকে ঘুরাই। ওকে, এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। একটা উদাহরণ দিই, খেয়াল করো। মনে করো মালিহা রিদি, রিদির যদি বড় ভাই থাকে তো রিদির বড় ভাইকে কোনো একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, তো রিদির ভাবির ছোট বোন সেও ইন্টারমিডিয়েট পড়ে সায়েন্সে, তো ওই ছোট বোন রিদির সাথে সম্পর্ক কি? আমরা বাংলা ভাষায় একটা প্রচলিত শব্দ আছে, একটা প্রচলিত নাম আছে, বিয়ান, বয়রস্য অন্তস্থ একার দন্ত ন, বিয়ান। রিদির ভাবির বোনকে বিয়ান বলে ডাকবে, আবার ওই মেয়েটিও কিন্তু রিদিকে বিয়ান বলে ডাকবে। রিদি আর ওই মেয়েটি পরস্পরের বিয়ান সম্পর্কে। পার্থক্যটা কোথায়? রিদি বিয়ে দিয়েছে ওই ফ্যামিলিতে ভাই, আর ওই মেয়েটা বিয়ে দিয়েছে রিদির ফ্যামিলিতে বোন। রিদিও মেয়ে, সেও মেয়ে, রিদিও ইন্টারমিডিয়েট পড়ে সায়েন্সে, সেও ইন্টারমিডিয়েট পড়ে সায়েন্সে। তাহলে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত রাসায়নিক ধর্ম সব এক ও অভিন্ন, শুধুমাত্র এক সমতলীয় একবর্ণী এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ দেখায়। তার মানে রিদি আর ওই মেয়েটির মধ্যে পার্থক্য হলো রিদি বিয়ে দিয়েছে ভাই আর ও বিয়ে দিয়েছে তার বোনকে। রিদি যদি তাকে আপু বলে ডাকে, ও কিন্তু রিদিকে আপু বলে ডাকবে, মানে পরস্পরের বিয়ান।
শেষ করবো, হল বেরিয়ে যেন লাইভ থেকে, আর 5 মিনিট লাগবে। তাহলে এই যে 1 মোল ডি সমানু, যেটা আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, এইখানে যদি 1 মোল ডি সমানু রাখি, আলোর তলকে ডাইনে ঘোরালো, কাঁচের পাত্রটি এখান থেকে সরিয়ে আরেকটি কাঁচের পাত্রে 1 মোল এল সমানু এখানে রাখলাম, পরীক্ষা করে দেখলাম আলোর তলকে বাম দিকে ঘোরালো, ঠিক সমান কৌণিক পরিমাণে। এইবার আরেকটি কাঁচের পাত্রে, এটাকে ওখান থেকে সরিয়ে আরেকটি কাঁচের পাত্রে 1 মোল ডি এবং 1 মোল এল নিয়ে 1 মোল ডি এবং 1 মোল এল মিশ্রণ তৈরি করলাম। সেই মিশ্রণটি এইখানে রাখলাম, আলোর তলকে কোন দিকে ঘোরাবে ওই মিশ্রণ? 1 মোল ডি এবং 1 মোল এল নিয়ে মিশ্রণ তৈরি করে এইখানে রাখলে আলোর তলকে কোনো দিকে ঘোরাবে না, কারণ সমমোলার ডি ও এল এর মিশ্রণ আলোর তলকে কোনো দিকে ঘোরাতে পারে না, কারণ ডি সমানু চাইবে ডাইনে ঘোরাতে, এল সমানু চাইবে কি বামে ঘোরাতে। আলোর তল যেমন ছিল তেমনই থাকবে, সে এক্স ওয়াই তল দিয়ে আলো স্থির থাকবে, এদিকেও ঘুরবে না এদিকেও ঘুরবে না। তাহলে সমমোলার ডি ও এল এর মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। 1 মোল ডি 1 মোল এল এর মিশ্রণ হতে পারে, 2 মোল ডি 2 মোল এল এর মিশ্রণ হতে পারে। সমমোলার ডি ও এল এর মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, এই মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ। এইটুকু পড়ালাম আজকে, আর অল্প একটু টপিকস বাকি আছে, সেটা আগামী দিন পড়াবো। ইভেন আজকে যা পড়ালাম কোনো সমস্যা থাকলে সেটা আগামী দিন দেখে নিতে হবে। আমি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি, সেটা আগামী কাল নেব। আজকে এবং আগামী দিনের মধ্যে পড়ে ফেলতে হবে, সবার পরীক্ষা